বাইরেই অপেক্ষা করলো খানিকটা সময়। অবশেষে অপেক্ষার পালা মিটল। ক্যান্টিন পুরো ফাঁকা হয়ে যেতেই ক্যান্টিনে প্রবেশ করলো সে। টঙের দোকানে একটা বেঞ্চে অন্যমনস্ক হয়ে বসে আছে শ্রাবণ। ব্যাচে জুনিয়র 4টে ছেলে দাঁড়িয়ে আছে তার দুপাশে। তার মধ্যে একটা ছেলে বলল কথাটা। শ্রাবণ গম্ভীর গলায় বলল, লল একটা। ছেলেটা উৎসাহিত হয়ে দোকানের থেকে ভালো দামের একটা সিগারেট নিল। সিগারেটটা শ্রাবণের মুখে তুলে দিয়ে ম্যাচের কাঠি তুলে আগুনও ধরিয়ে দিল। শ্রাবণ কপালে ভাঁজ ফেলে 2-3 টান দিয়ে সিগারেটটা নামিয়ে নিল। ভেতরের কষ্টগুলোকে ধোঁয়ার সাহায্যে উড়িয়ে দিতে দিতে বলল, ঈশার ক্লাস এখন শেষ হবে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। বিকেলে একটা মিটিং আছে, ওকে এক পলক দেখেই বাসে উঠবো। ওকে না দেখে থাকতে পারি না, কি করব বল? ব্যথাতুর কণ্ঠস্বর শ্রাবণের। কাউকে বুঝতে দেবে না সেই বাহানায় কথাটা বলেই আবার সিগারেটে টান দেয়। ওরা 4 জন একে অপরের মুখে চাওয়াচাওয়ি করে। তন্ময় নামের ছেলেটা একটু খ্যাপাটে ধরনের, রেগে মেগে বলে উঠল, ভাই রাহেন তো এই ফ্যামিলির পরম্পরা, ভাবিরে লইয়া চলে যান, তারপর বিয়ে করে লন, তাহলেই তো হয়, ঝামেলা মিটমাট। তন্ময়ের কথায় তাচ্ছিল্যের হাসি হাসল শ্রাবণ। পরপর 2 বার সিগারেটে টান দিয়ে বলল, সেই তো চাই না আমার সাথে থাকতে, অন্যকে কি বলি? না ভাই, এইটা হইতে পারে না। ভাবি আপনারা অনেক চাই, আপনি তো জানেন মেয়েদের মন বোঝা এত সোজা না। আসলেই মেয়েদের মন বোঝা আসলেই সোজা না। বড্ড বিধ্বস্ত লাগছে শ্রাবণকে। শুকিয়ে যাওয়া মুখ, সিগারেটে পোড়া ছোট আর এলোমেলো চুল। পরনে সাদা শার্টের এক হাত ঝুলে আছে, তো অন্য হাত সুন্দর করে ফোল্ড করা। গলার টাইটাও এখনো ঝুলছে। রাতের মিটিংটা শেষ করে বাসে উঠে যায়। পাগলের মতো হন্য হয়ে ছুটে আসে ঢাকা। সেই ভোর থেকে এখনো অবধি ঈশার ভার্সিটির বাইরে টঙের দোকানে বসে আছে, তাকে এক পলক দেখবে বলে। রাফিক নামের ছেলেটা প্রথম বাক্যটা বড় উৎসাহের সাথে বললেও পরের বাক্যটা আওড়াতে আওড়াতে বিস্ময়ে ঢাকা পড়ল তার গলার স্বর। শ্রাবণ চট জলদি তার হাতের সিগারেটটা ফেলে দাঁড়িয়ে গেল। তবে পুনরায় তাকে বসে পড়তে হলে ঈশা আর তুর্যকে হাত ধরাধরি করে আসতে দেখে ভেতরটা যেন ঝলসে যেতে লাগলো শ্রাবণের। মন ভাঙার শব্দই নেই, তবে পীড়া তো আছে। মন ভেঙে যাচ্ছে তার, বড় করুণভাবে মন ভেঙে যাচ্ছে। এই দৃশ্য দেখার জন্য তো বারবার ছুটে আসে না সে। তুর্য একটা রিক্সা ডাকলো। ঈশা এলোমেলো পায়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে তুর্যর দেখানো রিক্সায় উঠে গেল। প্রায় সঙ্গে সঙ্গে তুর্য উঠে বসলো ঈশার পাশে। তুর্য কিছু বলছে ঈশাকে। মাথায় হাত বুলাতে বুলাতে ঈশার মাথাটা তার কাঁধে রাখলো। ঈশা যেন কোনো বাধাই দিচ্ছে না। তুর্য ঈশার কোমর জড়িয়ে ধরলো আপত্তিকর ভাবে। ঈশা কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তুর্য রিক্সাওয়ালাকে বলে রিক্সার হুঁচ লাগিয়ে দিল। অতঃপর রিক্সা চলতে শুরু করলো। এই পুরো দৃশ্যটা শ্রাবণের চোখের সামনেই ঘটল, কিন্তু সে নির্বিকার। তন্ময়, রফিক, শাফিন আর হৃদয় রাগে ফোঁস ফোঁস শব্দ করছে। শ্রাবণকে এইভাবে চুপ থাকতে দেখে যেন অবাক হচ্ছে। ওদিকে ওই বাইরের ছেলেটাকে ঈশার সঙ্গে এত ক্লোজ হতে দেখে সহ্য করতে পারছে না একদম। তেড়ে যেতে লাগলো ওরা 4 জন। শ্রাবণ বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল, দাঁড়া, যেতে দে ওদের, বললাম তো যেতে দে। রাগান্বিত গলায় চেঁচিয়ে উঠল শ্রাবণ। ওরা 4 জন শ্রাবণের ধমকে রাগ দেখে চুপসে গেল। রিক্সা ততক্ষণে ওদের দৃষ্টির অগোচরে বিলুপ্ত হয়েছে। শ্রাবণ আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। ওদের উপর ক্ষিপ্র হয়ে লাভ নেই, তাই পুনরায় শান্ত গলায় বলল। কথাটা বলে উঠল হৃদয়। শ্রাবণ মাথা নাড়ে, একটা ঢোক গিলে কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে। শ্রাবণের মনের কঠিন অবস্থা বোঝার সাধ্য হয়তো কারোই নেই, তবে কিছুটা হলেও আন্দাজ করতে পারছে ওরা। এতে যেন ওদের ভেতরটা জ্বলছে। না জানি শ্রাবণের ঠিক কেমন অনুভূতি হচ্ছে। শাফিন আর তন্ময় প্রস্তুত হলো টিকিট আনতে যাওয়ার। রফিক আর হৃদয়কে শ্রাবণকে দেখতে বলে
তারা বের হতে হতে আবার দাঁড়িয়ে পড়ল নামিরাকে দেখে। নামিরা দৌড়ে এসে দাঁড়ালো মাঝ রাস্তায়। আশেপাশে চাতক পাখির মতো দৃষ্টি ঘুরে খুঁজতে লাগলো কিছু। সাফিন আর তন্ময় সন্দিহান নয়নে তাকালো। শ্রাবণকে ডেকে বলে উঠল, ভাই ওইটা তো ভাবের বান্ধবী না? শ্রাবণ মুখ উঁচিয়ে তাকালো। নামিরাকে দেখে হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, দরকার নেই, তোরা যে কাজে যাচ্ছিলিস যা। শ্রাবণের বারণ শুনে ওরা আর কথা বাড়ায় না, চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই ওদিক থেকে ডাক পড়ে নামিরার। সাফিন, তনয়। নামিরার ডাক শুনে এবার শ্রাবণও একটু বিচলিত হয়। সাফিন আর তন্ময় পুনরায় শ্রাবণের উদ্দেশ্যে বলে, বিপদ হইল না তো? শ্রাবণও সেটাই ভাবছে, বলল, যা তো দেখে আয়। সাফিন আর তন্ময় দৌড়ে যায় নামিরার কাছে। নামিরা ওদের পেয়ে অসহায় গলায় বলে, তোমরা ঈশাকে চেনো তো? তন্ময় বড় আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, হ্যাঁ, ভাবিরা আবার চিনবো না? থুরি, সাপুরে তো চিনি। কথাটা মুখ ফসকে বেরিয়ে গেলেও সামাল দিল পরক্ষণেই। নামিরা প্রায় কেঁদে ফেলার উপক্রম। কান্না জড়ানো গলায় বলল, তো তোমরা ঈশাকে এখনই কার সাথে যেতে দেখেছো? কথাটা শুনে দুজনের মাঝে বোমা ফাটলো যেন। একে অপরের মুখে চাওয়াচাই করে একটু রাগান্বিত হয়ে বলল। নামিরার চোখে এক রাজ্যের বিস্ময় নেমে এলো। শ্রাবণ ভাইকে কোথায় পেলে তোমরা? অবিশ্বাস্য গলায় প্রশ্ন করলো নামিরা। সাফিন টঙের দোকানের দিকে ইশারা করে বলল। নামিরা আর এক সেকেন্ড দেরি করলো না, পাগলের মতো ছুটলো সেদিকে। নামিরার চোখ মুখে আতঙ্ক। শ্রাবণকে দূর থেকে দেখতে পেয়ে কেঁদে দিল। এক দৌড়ে শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে কান্না জড়ানো গলায় বলে উঠল, ভাইয়া, ঈশার বড় বিপদ, ঈশাকে বাঁচাও। নামিরার কথায় শ্রাবণের কপাল চওড়া হয়ে গেল। শ্রাবণের চওড়া কপাল কুঁচকে গেল। অন্যদিকে মুখ ঘুরে অভিমানী গলায় বলল, বিপদ মানে কি হয়েছে? তুর্জয় ঈশাকে কোথায় যেন নিয়ে গেছে। শ্রাবণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বিস্ফোরিত নয়নে নামিরার পানে তাকিয়ে বলে, হ্যাঁ দেখলাম তো, দুজনে হাত ধরাধরি করে বের হলো। রিকশায় উঠেও তুর্য কাঁধে ঢলে পড়েছে ঈশা, সবটাই দেখেছি। ভাইয়া, আপনি সেদিন বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ঈশা নানাজানের সাথে কথা বলে। নানাজানকে ঈশা বুঝিয়ে বলে সে তুর্জয়কে বিয়ে করতে চায় না। নানাজানও ওর কথা আর আপত্তি করে না। সেদিন থেকে তুর্যদের সাথে ওদের সব সম্পর্ক চুকে যায়। সেখানে আজ ঈশা হঠাৎ তুর্যর সাথে এভাবে কোথায় যাবে? আপনি বলুন, আমার তো কিছু ঠিক মনে হচ্ছে না। মানে? হ্যাঁ ভাইয়া, আমার মনে হচ্ছে আমাদের সবার চোখের আড়ালে কোনো অঘটন ঘটতে চলেছে। প্লিজ আপনি কিছু একটা করুন, প্লিজ। তন্ময়, গাড়ি বের কর। নামিরার কথার জবাব না দিয়ে শ্রাবণ বজ্র কণ্ঠে চেঁচিয়ে বলল কথাটা। ওরা সবাই বাইক বের করলো যার যার। শ্রাবণ বাইক নিয়ে নামিরাকে উঠতে বলল তার সাথে। আরও দুটো বাইকে রফিক, তন্ময়, সাফিন আর হৃদয় উঠে পড়ল। শ্রাবণ বাইক স্টার্ট দিল যেদিকে ঈশাদের রিক্সাটা গেল। পুরো 30 মিনিটের রাস্তা অতিক্রম করে এলেও ঈশাদের রিক্সাটা খুঁজে পেল না তারা। শ্রাবণের অবস্থা করুণ থেকে করুণতম হচ্ছে। তখন যদি রাগ করে হলেও ঈশাকে আটকে দিত, তাহলে এই অপ্রকৃতিস্থ মুহূর্তে কখনোই তৈরি হতো না। শ্রাবণের এটা ভেবে মাথা খারাপ হচ্ছে, তুর্য ঈশাকে নিজের সাথে নিয়ে গেল, অথচ ঈশা বাধা দিল না। পরক্ষণেই তার মনে পড়ল ঈশার হাঁটা চলা কেমন অস্বাভাবিক ছিল। মনে হচ্ছিল বারবার ঢলে পড়ছে ও। সেই সুযোগেই কি তুর্য ওকে ওভাবে জড়িয়ে ধরে রেখেছিল? আর ভাবতে পারছে না শ্রাবণ। তার পায়ের রক্ত ছিটকে মাথায় উঠে যাচ্ছে। রন্ধ্রে রন্ধ্রে কেবল তুর্যকে জানে প্রাণে শেষ করে দেওয়ার ক্ষোভ ভেসে উঠছে। তুর্য এখনো আন্দাজও করতে পারেনি কার উপর ওর শকুনে নজর দিয়েছে ও। ভাই, ওই রিক্সাটাই তো ছিল। তন্ময়ের বাইকটা হঠাৎই ব্রেক কষলো। সামনের দিকে তাকিয়ে দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল কথাটা কানে প্রবেশ করা মাত্র বিকট আওয়াজে শ্রাবণও বাইক থামিয়ে দিল।
তার রক্ত চক্ষু জোড়া গিয়ে বিঁধে গেল সেই রিক্সাটার উপর। হিংস্র গলায় বাকিদের উদ্দেশ্য করে বলে উঠল, ধর ওকে। ওরা চারজন ছুটে গিয়ে চেপে ধরল সেই রিক্সাওয়ালাকে। এদিকে নামিরা চট জলদি নেমে দাঁড়াতে শ্রাবণও ছুটে সেদিকে তেড়ে গিয়ে রিক্সাওয়ালার কলার চেপে ধরে বাজখাই গলায় চেঁচিয়ে উঠে বলে, আমার ঈশা কোথায়? তুর্য ওকে কোথায় নিয়ে গেছে বল। শ্রাবণের আক্রমণাত্মক আচরণে ভরকে গেল রিক্সাওয়ালা। ভয়ে জড়সড় হয়ে গেল ক্ষণেই। কাপা কাপা হাতে হাত জোরে করে বলতে লাগলো, শ্রাবণ যে নিজেরই হুঁশ নেই তা তাকে দেখলেই বোঝা যায়। নামিরা ছুটে এসে দাঁড়ায় ওদের সামনে। শ্রাবণকে শান্ত হতে বলে ওদের চারজনকেও একটু ধৈর্য ধরতে বলে। এভাবে কথা বললে রিক্সাওয়ালা এমনিতেও ওদের কথা বুঝবে না। নামিরার কথায় সবাই একটু ধীরস্থির হতে চেষ্টা করলো। ওদের আর কথা বলতে না দিয়ে নামিরা ঈশার একটা ছবি বের করে রিক্সাওয়ালাকে দেখিয়ে বলল, এখনই কি এই মেয়েটাকে আপনি নিয়ে এসেছেন রিক্সায় করে? রিক্সাওয়ালা ঈশার ছবিটা ভালো করে দেখার চেষ্টা করলো। প্রথম দফায় চিনতে পারলো না, তবে আন্দাজ করে বলল, সবটা এবার জলের মতো পরিষ্কার হয়ে গেল ওদের কাছে। শ্রাবণ ধৈর্যহারা হয়ে উঠল পুনরায়। রিক্সাওয়ালাকে কিছু জিজ্ঞাসা করতে নিলে রিক্সাওয়ালা ঘাবড়ে গিয়ে পিছিয়ে পড়ে দুপা। তা দেখে নামিরা আবারও শ্রাবণকে শান্ত থাকার জন্য বলে, পুনরায় রিক্সাওয়ালার কাছে ঈশার কথা জানতে চায়। আপনি কি বলতে পারবেন ওরা এখান থেকে ঠিক কোন দিকে গেছে? রিক্সাওয়ালা কাপা কাপা হাতটা নির্দেশ করে কোথাও। সবাই সেই নির্দেশিত হাতের পানে তাকাতেই যেন চমকে ওঠে আপাদমস্তক। সামনেই একটা কাজী অফিস। তুর্য ঈশাকে নিয়ে কাজী অফিসে কেন গেল? তারা আর এক মুহূর্তও দাঁড়ালো না, হন্য হয়ে ছুটে গেল সেদিকের পানে। কাজের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরেছে একটা ছেলে, পাশে আরেকটা ছেলে তাকে শক্ত করে চেপে ধরে আছে। তুর্য আর ঈশা ঠিক তার সামনে চেয়ারে দুটোতে বসা। তাদের পেছনে আরো চারজন দাঁড়িয়ে আছে। দুজনের হাতে বরকনের মালা, দুজনের হাতে মিষ্টির প্যাকেজ। তুর্য ঠোঁটের কোণে একটা পৈশাচিক হাসি এঁকে ঈশার পানে তাকালো। ঈশা ঢুলছে ঘুমে, বারবার হাত পা নেড়ে কিছু বলার প্রয়াস করছে, তবে বরাবরের মতোই ফলাফল শূন্য। সে না নিজের হুঁশে ফিরতে পারছে, আর না পুরোপুরি ঘুমের রাজ্যে যেতে পারছে। তার সাথে ঘটতে থাকা প্রতিটা মুহূর্ত সে উপলব্ধি করতে পারলেও এর বিরুদ্ধে প্রতিবাদ করা কিংবা প্রতিক্রিয়া করা কোনোটাই সম্ভব হচ্ছে না তার জন্য। বউ, ও বউ, শুনতে পাচ্ছ? নাকে সুরে বউ বলে ডেকে ঈশাকে এক বিশ্রীভাবে হাসি হাসল তুর্য। ঈশা বারবার ঘোলাটে দৃষ্টিতে দেখছে তাকে। ঈশা কিছু বলতে পারছে না দেখে তুর্য আরো আনন্দ পাচ্ছে। খেলার আসল মজা তো এখানেই। দেখবে, শুনবে, কিন্তু কোনো প্রতিক্রিয়া করতে পারবে না। ফাইনালি আমাদের স্বপ্নটা পূর্ণ হতে চলছে বউ। দেখো তাকিয়ে, আমরা আমাদের স্বপ্নের খুব কাছাকাছি। দেখো না বউ। ঈশার মুখ চেপে ধরে নিজের কাছে টেনে আনলো তুর্য। ঈশা ব্যথায় অস্ফুট স্বরে আওয়াজ করলো। তাতে তুর্যর কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের আমোদে আরো মত্ত হয়ে ঈশার হাতটা চেপে ধরে খাতার দিকে এগিয়ে নিল সই করবে বলে। ঈশা ভেতর থেকে তীব্র প্রতিবাদ জানালেও বাইরে থেকে কিছুই করতে পারছে না। তুর্য সেই বিশ্রী হাসি হেসে নিজের এক ভয়ানক অতীত ফাঁস করলো ঈশার কাছে। ঈশার হাতটা খাতার উপর চেপে ধরে ঈশার শরীরে একটা বেদ খুঁটে দৃষ্টি নিক্ষেপ করে আস্তে করে বলে উঠল, কংগ্রাচুলেশন টু বি মাই সেকেন্ড ওয়াইফ, মাই ডিম কুইন। ট্যাসমি, তোমাকে দেখার পর আমি আর একদিনও আমার বইয়ের শরীর ছুঁয়ে দেখিনি। তোমাকে ছোঁয়ার তীব্র বাসনায় নিয়ে প্রতিটা রাত কতটা কাতারে মেরেছি তোমার কোনো ধারণাই নেই। আর সেই সব বাসনা পূর্ণ হতে চলছে। কত কাঠ খড় পোড়াতে হয়েছে তোমাকে পেতে, তুমি তো জানো না। এই বউ, বউ আমাকে কংগ্রাচুলেট করবে না? থাক, একবারে বাসরাতেই করো, ওকে? বলে খিটখিটে হাসতে লাগলো তুর্য। ঈশার চোখ টলমল করছে। ক্লান্ত চাহনিতে একবার তাকায় তুর্যর পানে, পরক্ষণে আবার নেতিয়ে পড়ে ক্লান্তির কাছে।
তুর্য ওর হাতটা আবারও এগিয়ে নিয়ে যায় খাতার কাছে। একটা সই হলেই বিয়ে ফাইনাল। তখন আর চাইলেও কেউ ঈশাকে ওর থেকে আলাদা করতে পারবে না। সাইন করো বউ এইখানটায়। ঈশার হাত চলে না। ওকে হাই পাওয়ারের ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছে, যার দরুন নিজের শরীরের ভার নিজের কাছে অসহনীয় হয়ে উঠেছে। আমিও একটা সাইন করে দেই। টেবিলের ওপর দু হাতে ভর দিয়ে দাঁড়ালো কেউ। কণ্ঠটি বেশ পরিচিত। তুর্য সন্দেহান চোখে পাশ ফিরে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল। নিজের জমকে চোখের সামনে দেখেও কেউ এতটা ভয় পায় না যতটা ভয় তুর্যর শ্রাবণকে দেখে হলো। তবে এই ভয় স্রেফ কয়েক ক্ষণের জন্যই ছিল তার চোখে। পরক্ষণে হিংস্র দৃষ্টিতে তাকাতে শ্রাবণ গর্জে উঠে এক লাথি দিল তুর্যর চেয়ারে। লাথি খেয়ে ঝড়ের বেগে চেয়ার ভেঙে পড়ে গেল তুর্য। সঙ্গে সঙ্গে তুর্যর লোকগুলো তেড়ে আসে, চেপে ধরল শ্রাবণকে। কিন্তু তাকে আটকে রাখা এত সহজ হলো না। শরীরের সমস্ত শক্তি এক করে গা ঝাড়া দিতেই সবগুলো ছিটকে পড়ল খানিক দূরে। ততক্ষণে তুর্য উঠে দাঁড়িয়েছে। ওর চোখে মুখে একটা হিংস্রতার ছাপ। এতদিনে লুকিয়ে রাখা হিংস্র দানবটা যেন এখন মুক্তি পেল। গায়ে ভালো জোর আছে। না না, আজ বুঝিনি, সেই দিন বুঝেছিলাম। আজ সুযোগ পেয়ে কমপ্লেন্ট দিলাম। তুর্যর গা জ্বালানো কথা শুনে চোয়াল শক্ত করে তাকালো শ্রাবণ। নামিরা ছুটে গিয়ে জড়িয়ে ধরল ঈশাকে। নামিরার সাথে হৃদয়, রফিক, শাফিন আর তন্ময় এসে জড়ো হয়ে দাঁড়ালো শ্রাবণের পেছনে। ঈশা, এই ঈশা, তুই ঠিক আছিস? ঈশা, কি হয়েছে? আপনি কি করেছেন ওর সাথে? নামিরার হুঙ্কার দেওয়া গলা ভেসে এলো। তুর্য নামিরার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তোমার বান্ধবী যা তেরা, অল্প কথায় কাজ হলে তো হতোই। বলে সামনের দিকে তাকাতেই এলো পাথরে কয়েকটা ঘুষি পড়ল তুর্যর মুখে। তুর্যকে মারতে ওর সাঙ্গপাঙ্গরা আবারও উদ্যত হলো শ্রাবণের কাছে তেড়ে আসতে। তবে এবার আর সফল হলো না ওদের চারজনের জন্য। যে ছেলেটার হাতে পিস্তল ছিল, ওরা চালাকি করে আগে সেটা বাজেয়াপ্ত করলো ওদের থেকে, এবং সফলও হলো। পিস্তল ওদের কাছে ট্রান্সফার হতে ছেলেগুলো দমে গেল ভয়ে। তন্ময় বাঁকা হেসে বলল, সবগুলো মেঝেতে বস, নয়তো এই গুলিতে খুলি ঠুস। সবগুলো মেঝেতে বসে পড়ল। এদিকে শ্রাবণ যেন কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। তুর্যকে মারতে মারতে পায়ের তলায় ফেলে হিংস্র গলায় বলে উঠল, তোর প্রথম ভুল ছিল ঈশার জন্য বিয়ের প্রস্তাব দেওয়া। তোর দ্বিতীয় ভুল ছিল ভালোবাসার নাম করে দিনের পর দিন এই নোংরা চোখ দিয়ে প্রতি মুহূর্তে নোংরা চিন্তাভাবনা করা। আর তোর তৃতীয় ভুল ছিল ম্যারিড হওয়া সত্ত্বেও তোর তীব্র লালসার কাছে হার মেনে ঈশাকে বিয়ে করতে চাওয়া। এখানেই শেষ নয়, তবে এখান থেকে তোর ভুলের শুরু। ঈশাকে প্রতিনিয়ত মেন্টাল টর্চার করা, ওকে নিয়ে নোংরা চিন্তা রাখা, ওর গায়ে হাত তোলা। আর আজ তো তোর ভুলের মাত্রাই রইল না। তোর সাহস আছে বলতে হবে, কিন্তু সাহসটা সাহস অবধি থাকলেই তো ভালো হতো। দুঃসাহস করতে কেন গেলি? তুর্যর নাক মুখ ফেটে রক্ত পড়ছে চোয়াল দিয়ে। শ্রাবণ ক্লান্ত বিধ্বস্ত দৃষ্টিতে একবার তাকায় অচেতন হয়ে থাকা ঈশার মুখ বিবরে। ঈশার অবস্থা শুধুমাত্র তুর্যর জন্য। কথাটা ভাবতেই আবারও হিংস্র হয়ে দানব ভর করে শ্রাবণের শরীরে। শুরু হয় আবারও এলোপাতারি মার। এত মার সহ্য হলো না তুর্যর। হা করে রক্তবমি করতে করতে বেহুশ হয়ে গেল। তখন গিয়ে শ্রাবণ ছেড়ে দিল তুর্যকে। এদিকে ঈশার অবস্থাও করুণ। হঠাৎ জ্ঞান হারালো সে। নামিরা চেঁচিয়ে উঠে শ্রাবণকে ডেকে উঠতেই দৌড়ে যায় শ্রাবণ। দু হাতে ঈশাকে আগলে ধরতে গিয়ে উপলব্ধি করে ঈশার শরীর রক্ত চলাচল বন্ধ হয়ে সারা শরীর বরফের ন্যায় জমে গেছে। এক্ষুনি হসপিটালে না নিয়ে গেলে ভয়ানক কিছু ঘটে যেতে পারে। হসপিটালের করিডোরে জয়েন্ট ফ্যামিলির এক গাদা মানুষ ভিড় জমিয়েছে। দুপুর পেরিয়ে বিকেল হলো। সূর্য মামা পশ্চিম আকাশে যুবো যুবো হয়ে আছে। প্রকৃতি শীতের আমেজ ছড়িয়ে দিচ্ছে ক্রমশ। দূরে একটা অতিথি পাখি সুন্দর সুর তুলে ডাকছে।
পাশাপাশি 3 সিটের একটা চেয়ারে ওরা 3 বোন মন খারাপ করে বসে আছে। ওদের থেকে একটু দূরে মরিয়ম বিবি আধা অচেতন হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তার যে ওই একটা মাত্র মেয়ে, আর কিছু হয়ে গেলে মরার পর তার স্বামীকে কি জবাব দেবে সে? কিভাবে তার মেয়েটাকে লালন পালন করেছে সে, যে আজ এই দশা হলো? এর জবাব তখন কি দিয়ে দেবে সে? আনোয়ারা বেগম মেয়ের মাথায় হাত বুলাতে লাগলেন, ভেজা গলায় বললেন, ধৈর্য ধর। বার্ধক্যে পৌঁছেও মানুষ চিনতে পারলেন না খান সাহেব। এই অপরাধ বোধটাই কুরে কুরে খাচ্ছে তাকে। তার যে চামড়ার ভাজে ভাজে দক্ষতা, এত দক্ষ হয়েও কি লাভ হলো? আজ তার নাতনির এই করুণ অবস্থার জন্য তো যদি কেউ দায়ী হয় তাহলে সেটা একমাত্র সে, আর কেউ না। সবার থেকে বেশ খানিক দূরত্বে বসে আছেন আফিয়া বেগম, তার পাশেই তার ছেলে। শ্রাবণ অন্য মনস্ক হয়ে দেয়াল পিছে ঠেকিয়ে বসে আছে। আফিয়া বেগম ছেলের হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছেন। আজ তিনি সম্পূর্ণ নিশ্চিত হলেন তার ঈশাকে তার পাগলের মতো ছেলেটা কতটা ভালোবাসে। মাকে জড়িয়ে ধরে ঈশার জন্য একটা ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে শ্রাবণ। শ্রাবণের কান্না সবাই দেখেছে। ছেলের কান্নার শব্দে ছেলের আকুতি সবটা এখনো কানে ভাসছে তার। ঈশাকে কম পাওয়ারে বা অল্প স্বল্প ঘুমের ঔষধ দেয়নি তুর্য। হাই ডোজের বেশ কিছু ঘুমের ঔষধ দিয়েছে ওকে। মূলত একটা জুসের সাথে তুর্য তাকে এই ঔষধগুলো গুলিয়ে দিয়েছিল, যার ফলে যে কোনো মুহূর্তেই ঈশার মৃত্যুর রিস্ক অনেক বেশি বলে জানানো ডক্টররা। কেউ সুইসাইড অ্যাটেম্প্ট করলেও এমন হাই পাওয়ারের ওষুধ খায় না। এই মুহূর্তে ওয়াশ করে সবটা বের না করলে ঈশার মৃত্যুও নিশ্চিত হয়ে যাবে। হসপিটালের একটা ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে বের হলো নামিরা। ঈশার অবস্থায় সেও ভেঙে পড়েছে সবার মতো। তবে সবাইকে সামলানোর লোক থাকলেও নামিরাকে সামলানোর মতো কেউই নেই এখানে। ছোটবেলার কথা আজ বড্ড বেশি মনে পড়ছে নামিরার। বরাবরই বড্ড নরম স্বভাবের মেয়ে ছিল নামিরা। স্কুল কলেজে বরাবরই অন্যের হুকুমে উঠা বসা ছিল ওর। যে যা বলতো ভীত মনে সবার কাজ করে দিত। কখনোই প্রতিবাদ করার সাহসটুকু অবধি ছিল না। ওর কোনো বন্ধুও ছিল না। সবাই ওকে ছোট বড় করে কথা বলতো। ওর বাবা মায়ের ছিল ভাঙাচোরা সংসার। আজ দুজন একসাথে আছেন তো কাল কেউ কারো মুখই দেখছে না। পরিবারের কলহ, বাইরের লোকে নিন্দে, ক্লাসমেটের হাতে র্যাগিং, সব মিলিয়ে একরকম একাকিত্বে পড়ে গিয়েছিল ও। নামিরার মনে পড়ে সেই দিনটির কথা। একটা মেয়ে ওর টিফিন নিয়ে কাড়াকাড়ি শুরু করে। ও প্রথমে দিতে চায় না, তাই মেয়েটা ওর গালে দুটো চড় মেরে ওর টিফিনটা ছিনিয়ে নেয়। নামিরা কাঁদতে কাঁদতে মুখ ঢাকে বেঞ্চে, কারণ সে জানে সে প্রতিবাদ করতে পারবে না। আর সেদিন ওর সারাদিনের খাবার কেবল ওই টিফিনটাই ছিল। সব মিলিয়ে বিষণ্ণ মনে কাঁদতে বসে সে। তবে হঠাৎ ওর কান্না বন্ধ হয়ে যায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে। একটা মেয়ে ওর টিফিন কেড়ে নেয়া মেয়েটিকে সজোরে কয়েকটা থাপ্পড় মারে এক গাদা স্টুডেন্টদের সামনে। সেই সাথে কড়া গলায় বেশ কয়েকটা হুমকিও দেয়। ফের নামিরার টিফিনটা ওর থেকে কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে টিফিনটা নামিরার হাতে দিয়ে চলে যায়। ওই মেয়েটাকে বলা কথাগুলো শোনেনি নামিরা। তবে একটু ঠিকই বুঝতে পারে তার এই ছোট্ট জীবনের এর চেয়ে ভালো ঘটনা আর কিছুই হতে পারে না। কেউ তার জন্য আরেকজনের সাথে লড়াই করবে এই কথা নামিরা দুঃস্বপ্নেও ভাবতে পারতো না। কথাগুলো ভাবতে ভাবতে কান্নাটা পুনরায় দলা পাকিয়ে আসে নামিরার কণ্ঠনালীতে। না পারছে গিলতে, না পারছে ওগড়াতে। সেই থেকে প্রতিটা বিপদে নামিরা সবসময় একটা মুখই দেখত। যদিও এত কিছুর পরেও নামিরা ঈশার বেস্ট ফ্রেন্ড হতে পারেনি। ঈশার বেস্ট ফ্রেন্ড হতে নামিরাকে আরও অনেক কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। আর সবচেয়ে বড় প্রতিবাদ ছিল সবাইকে কড়া গলায় না বলা। মানুষের সবচেয়ে কঠিন কাজ হলো তারা সহজে না বলতে পারে না। দেখবেন, আপনি যদি খুব সহজেই লোককে না বলতে পারেন, তবে আপনার অর্ধেক সমস্যায় জল হয়ে ভেসে যাবে।
আমরা ভাবি তাকে কিভাবে না বলি, ওকে কিভাবে না বলি। না বলা কি এতই সহজ? দুনিয়াতে কঠিন কিছুই নয়, আর সবচেয়ে সহজেই হলো না বলতে পারা। একবার বলে দেখুন, দেখবেন সেই লোকটি আপনাকে আর দ্বিতীয়বারের মতো কিছু বলতে সাহস পাবে না। ঈশার এই ট্রিক্স কাজে লাগে নামিরার জীবনে। সে যেদিন থেকে সবাইকে না বলতে শিখেছে, সেদিন থেকে ওরা বেস্ট ফ্রেন্ড। এখানে একা একা বসে আর কতক্ষণ কাঁদবে? একখানা অপ্রত্যাশিত গলা নামিরার কানে বাড়ি খেতে ওর কান্নারা ভাজা পড়ল। মাথা তুলে সম্মুখে তাকাতেই আরবকে দেখে ভেতরটা কেমন করে উঠল। চটজলদি চোখ মুছে চলে যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে পুনরায় আরবের করুণ গলাটি পায়। আজও এড়িয়ে চলে যাবে? এই কথার পিছে নামিরা দাঁড়িয়ে পড়ে, নাক টেনে ভেজা গলায় জবাব দেয়, ওদিকে সবাই আছে, আমি সেখানেই যাচ্ছি। না গেলেও কেউ তোমাকে আলাদা করে কথা শোনাবে না। নো সোনাক, এটা তো আমার দায়িত্ব। আরব অসহায় ভঙ্গিতে হাসলো। নামিরার কথাটা মনে মনে একবার আওড়ে দোষ চালানো গলায় বলল, দায়িত্ব এড়াতে তো তুমি ভালোই জানো, সে কথা কি তারা জানে? নামিরা চমকে উঠে পেছন মুড়ে দাঁড়ায়, কিঞ্চিত রাগী গলাতেই বলে, আমি মোটেও এড়াইনি, যা হওয়ার নয়। আপনি কেন সে কথা নিয়ে পড়ে আছেন? তোমাকে চাওয়াটা কি আমার অপরাধ ছিল? আপনার আগে আমার বেস্ট ফ্রেন্ড আর ঈশা এসব জানলে কি ভাববে বলুন তো? ওর কি মনে হবে না আমি ওর পিঠ পিছে এসব করে বেড়াচ্ছি? এসব মানে কিসব? তুমি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করেছো নামিরা। আমি চাই না অপমান করতে, তাই তো আমি আপনাকে না করে দিচ্ছি। কণ্ঠ রাশভারী হলেও দমে গেল আরব। বুকের ক্ষততে আবারও কেউ আঘাত করলো যেন। গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে বলল, ঈশা আমার বোন, ও আমাদের ব্যাপারে কখনো এসব ভাববে না। ভাবার তো কোনো পর্যায় তৈরি করতে চাই না আমি। এখানেই কথা শেষ করে আবারও উল্টে ঘুরে গেল নামিরা, চলে যাবে। তবে এবারও যেতে পারল না। পেছন থেকে হাতের টান অনুভব করতেই তার সারা শরীর শিউরে উঠল। আরব ওর হাত টেনে ধরেছে। আমার ভালোবাসা কি কোনো মূল্য নেই তোমার কাছে? নামিরার বড্ড কষ্ট হয় এই মানুষটার জন্য। ভালোবেসে এই মানুষটা যতটা অবহেলা পেয়েছে ওর থেকে, সেটা হাজার ভালোবাসা দিয়েও কখনোই পরিশোধ করতে পারবে না ও। আছে, আমার আছে বলেই আমি আপনার কাছে যেতে চাই না। আপনার ভালোবাসাকে আমি সম্মান করি। আমাকে রেখে পালিয়ে যাওয়ার এই সম্মান আমার চাই না নামিরা। আমি তোমাকে চাই, তোমার ভালোবাসা, তোমার ছোঁয়া, তোমার অনুভূতি। আমি গোটা তুমিটাকে চাই। কিভাবে বোঝাই তোমায়? ইউ ডিজার্ভ বেটার আরব, আমার থেকেও। বেশ জোরে সোরে শব্দ হলো। আরব তীব্র রাগে নামিরাকে দেয়ালে ঠেসে ধরল। দু পাশ থেকে ওর কাঁধ চেপে রাগান্বিত গলায় বলে উঠল, এত বেটার দিয়ে কি হবে যদি ভালোবাসাটাই না আসে? নামিরার দুই কাঁধ আরব চেপে ধরেছে এই কথা ভুল। সত্যিটা হলো খামচে ধরেছে। নামিরা ব্যথায় চোখ জোড়া খিচে বন্ধ করে নিল। কাতর স্বরে বলল, আমার ব্যথা লাগছে। এই কথায় আরবের মনে ঘা যেন আরো বাড়ল। সে অসহায় গলায় বলল, আমার মনের ব্যথা কি তোমার চোখে পড়ে না? এত স্বার্থপর তুমি। ফপিয়ে কেঁদে উঠল নামিরা। আর কত ভাবে এই মানুষটাকেও দূরে সরিয়ে দিয়ে রাখবে, আর যে পারছে না, কোনোভাবেই পারছে না। কাঁদো, আরও জোরে জোরে কাঁদো। কাঁদতে কাঁদতে সবাইকে জানিয়ে দাও তুমি আমার কতটা ভালোবাসো। বলো নামিরা, বলো। নামিরার কান্নার বেগ বাড়ে। ও সত্যি সত্যি শব্দ করে কাঁদতে লাগলো। আরও আর পারছে না ওকে এইভাবে দেখতে। তাই একটানে বুকের সাথে মিশিয়ে নিল তার ভালোবাসার মানুষটিকে। শক্ত করে আগলে রাখলো, চেপে রাখলো বুকের সাথে। তার শূন্য হৃদয়টা ভরাট হচ্ছে, ক্রমশ ভরাট হচ্ছে পূর্ণতায়। ঈশার গলায় নল ঢুকিয়ে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে ভেতরের পয়জনগুলো ওয়াশ করেন ডাক্তাররা। মেয়েটা এমনিতেই অর্ধমৃত্যু হয়ে আসছে, কিন্তু এই প্রসেসিংয়ে ওকে যেন বাকিটাও মেরে ফেললো। মৃতের মতো বেডে পড়ে আছে ঈশা। সেন্স নেই ওর। ওয়াশ করার সময় বারবার সেন্স হারিয়েছে। শেষবার যখন জ্ঞান হারালো, তখন ডাক্তার নিজেই স্যালাইনের সাথে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিলেন। সাথে এও জানিয়ে গেলেন ঘন্টাখানেক বেরোলেই জ্ঞান ফিরবে।
ওকে কেবিনে শিফট করা হয়েছে কিছুক্ষণ আগেই। সবাই ওর সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠতে ডাক্তার মাত্র কয়েকজনকে অ্যালাউ করলো। মরিয়ম বিবি, খান সাহেব এবং শ্রাবণ গেল কেবিনের ভেতর। ঈশার ফর্সা মুখটা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে আছে। মুখে অক্সিজেন মাস্ক বা হাতে স্যালাইন, এলোমেলো চুল, উস্কো খুস্কো ঠোঁট, সব মিলিয়ে যাচ্ছে তাই দশা বলা যায়। মেয়েটাকে এই অবস্থায় মেনে নিতে পারছে না মরিয়ম বিবি। দেয়ালে মাথা ঠেকাতে ইচ্ছে করছে তার। মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে, আর সে মা হয়েও কিছুই করতে পারছে না। এমন মা হয়ে কি লাভ? খান সাহেব নাতনির করুণ দশা দেখে ভেতরে থেকে মরমর করে ভেঙে পড়ছেন। দাঁড়িয়ে থাকাটাও তার জন্য বড্ড কঠিন মনে হচ্ছে। হাতে ধরে রাখা লাঠিটা নড়বড় করছে। যে কোনো মুহূর্তে তিনি ভেঙে পড়ে যেতে পারেন। তার অবস্থা বুঝল শ্রাবণ। দ্রুত এসে দাদাজানের কাঁধ ধরে ফেলল দু হাতে। চিন্তান্বিত কণ্ঠে প্রশ্ন করল, দাদাজান, ঠিক আছো তুমি? শরীর খারাপ করছে? খান সাহেব বাচ্চাদের ন্যায় ফুপিয়ে উঠলেন। কাঁপা কাঁপা হাতটা তুলে শ্রাবণের কাঁধের উপর নিজের ভর দিলেন। অপরাধী গলায় বারবার কিছু আওড়াতে চেষ্টা করলেন, কিন্তু পারছে না। ভেতরের অপরাধবোধটা এতটাই তীব্র হলো যে তিনি কথাও বলতে পারছে না। শ্রাবণ তার মনের অবস্থা ঠিক আন্দাজ করতে পারছে। বয়স্ক মানুষটা ভেতর থেকে একটুও ঠিক নেই। ওনার কান্না দেখে শ্রাবণের চোখের কোণ চিক চিক করে উঠল নোনা জলে। মরিয়ম বিবি বাবাকে জড়িয়ে ধরে রাখলো। খান সাহেব মেয়ের আলিঙ্গন পেয়ে কেবল ফোপাচ্ছেন। শ্রাবণ তাকে শক্ত করে ধরে রেখে বড়দের মতো করে বলল, সব ঠিক হয়ে যাবে। এই ঘটনার জন্য তুমি একদম নিজেকে দোষারোপ করবে না দাদা। যা হওয়ার হয়ে গেছে। হয়তো এটাই আমাদের ভাগ্যে ছিল। আমার নাতনিটা আমার ঈশা। ও ঠিক হয়ে যাবে দাদা। তুমি এভাবে ভেঙে পড়ো না প্লিজ। তুমি আমাদের সবার মাথার উপরের বট গাছ। তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমরা কিভাবে ঠিক থাকবো? তখন যে সবাই এক এক করে ভাঙতে শুরু করবে। খান সাহেব নিজেকে সামলে নিলেন। অসহায় চোখে কতক্ষণ ঈশার দিকে চেয়ে রইলেন। মনে মনে ওয়াদা করলেন তিনি তার ঈশার সাথে আর কোনো অন্যায় হতে দিবে না, একদম দিবে না। মরিয়ম বিবি বাবাকে নিয়ে বাইরে চলে গেলেন। অসহায় একা দাঁড়িয়ে রইল শ্রাবণ। অপরাধী চোখ জোড়ায় জলপ্রপাতের ধারা শুরু হয়েছে। ধীর পায়ে এগোতে এগোতে দু হাতের উল্টো পিঠে চোখ মুছে বেডের কাছে ছোট্ট টুলটা টেনে বসলো। ভেতরটায় রক্তক্ষরণ চলছে। একটু আগে তিতির বলেছিল গত 3 দিনে এসে তাকে 10,000-এর ওপর কল করেছে, এমনকি আজ সকালেও। শ্রাবণ সময়ের আন্দাজ করে মেপে দেখলো তুর্যর সাথে ঈশার দেখা হওয়ার আগ মুহূর্তেও ঈশা তাকেই কল করেছে, আর সে ওকে ভুল বুঝে যা তা কাণ্ড করে ফোন বন্ধ করে রেখেছিল। এর কথা ভাবতেই নিজেকে খুন করতে ইচ্ছা করছে শ্রাবণীর। আজকে ঈশার এই অবস্থার জন্য সে নিজেও কি দায়ী নয়? না, ভালোবাসার মানুষটাকে মৃত্যুর সাথে লড়তে দেখে নয়, তার নিজের ভুলের জন্য আজ তার ভালোবাসা মরতে বসেছে। শ্রাবণের হাতটা কাঁপছে। সেই কাঁপা হাতে ঈশার ঘুমন্ত হাতটা জড়িয়ে ধরলো। রক্ত শীতল হয়ে ঈশার শরীর এখনও বেশ ঠান্ডা। ব্যাপারটা বোধগম্য হতে শ্রাবণ চট জলদি ওর হাত টলতে লাগলো। কতক্ষণ গালে, কতক্ষণ বুকে ঈশার হাতটা ঠেকাতে লাগলো। পুরুষ মানুষ সহজে কাঁদে না। পুরুষ মানুষ কত সহজে কাঁদতে পারে, এর ব্যাখ্যা কার কাছে আছে? নাকি এই প্রশ্নটাই ভুল? এই ঈশা, ওঠো না। আর কতক্ষণ ঘুমিয়ে থাকবি? আর কত জ্বালাবি এমন করে? সেই ছোট থেকে জ্বালিয়ে আসছিস। তোকে ভালোবেসে দেখি মহা ফ্যাসাদে পড়ে গেলাম। সুযোগ পেয়ে পেয়ে মাথায় চড়ে গেছিস। মাঝে মাঝে ইচ্ছে করে খুব শাসন করি, জানিস না? বানরকে মাথায় চড়াতে নেই। তুই তো বানরই, হা হা হা। কিন্তু পারি না শাসন করতে। শাসন করতে গেলেই তোর অশ্রুসিক্ত নয়নজোড়া দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে পড়ে। শ্বাস প্রশ্বাস আটকে যায়। কত কষ্ট করে দম নিতে হয় আমাকে। তোর একের পর এক বোকামিতে প্রায় অনেকটা সময় নষ্ট করেছি আমরা। তুইও তো আমাকে খুব ভালোবাসতিস, তাহলে কেন পিছিয়ে পড়লি? ফ্যামিলি মানবে না বলে? আচ্ছা, আমার প্রতি কি তোর একটু ভরসা ছিল না? আমি কি পারতাম না আমাদের ফ্যামিলিকে মানাতে? সব একা একাই ভেবে নিলি, আমাকে কখনো বুঝতেও দিলি না। এতে তুই নিজেও কতটা গুমড়ে মরেছিস। তুই সত্যি বড্ড বোকা রিশু পাখি।
বড্ড বোকা। প্রায় 30 বছর আগের কথা। শ্রাবণ বাবার শমশের সাহেবের একটা প্রেম ছিল, বাল্যকালের প্রেম। মেয়েটা তাদের পাড়াতেই থাকতো। একসাথে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং চাকরির শুরুটাও দুজনের একসাথেই ছিল। প্রায় 15 বছরের প্রেমের সম্পর্ককে একটা পরিণতি দিতে চাইলেই শুরু হলো বাধা। তখন পাড়া, মহল্লা, শহর জুড়ে ছিল খান সাহেবের দাপট। প্রেম জিনিসটা বরাবরই তার অপছন্দের ছিল। তার দাপটে প্রতিবাদ করার মানুষ ছিল না বললেই চলে। মেয়ের বাবা বিয়ের প্রস্তাব দিতে এসে ছেলে মেয়েদের প্রেমের কথা উল্লেখ করাতে চরম অপমানের শিকার হয়ে ফিরে যেতে হয়েছিল তাকে। সে আর যাই করুক প্রেমের সম্পর্ক মেনে নেবে না। বাবার এই সিদ্ধান্ত ভেঙে পড়েন শমশের সাহেব। একদিকে প্রেমিকা, আরেকদিকে বাবা। কাকে ছেড়ে কি করবে, কার কাছে যাবেন তিনি? তবুও তিনি সিদ্ধান্ত নেন প্রেমিকাকেই বেছে নেবেন। সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে যাওয়ার সময় তার বাবার প্রথম হার্ট অ্যাটাক আসে। বাবাকে নিয়ে হন্যে হয়ে ছুটেন হসপিটালে। টানা 3 রাত পার করেন সেখানে। এদিকে তার প্রেমিকার বাবা অভিমানে কষ্টে জোর করে মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। এই ঘটনা কারোই অজানা নয়। শ্রাবণ, তিতির, ঈশা, আরব ওরা সবাই জানে এই ঘটনা। এমনকি শ্রাবণের মাও জানেন। এরপর থেকে খানবাড়িতে কেউ আর কখনো ভালোবেসে বিয়ে করার দুঃসাহস করেনি। তাই ঈশাও চাইতো না তার বড় মামুর মতো তার শ্রাবণ ভাইও একই কষ্ট বুকে চেপে সারা জীবন পার করুক। তাই তো সে নিজের ভালোবাসাকে মাটি দিয়ে একজন পরপুরুষকে বিয়ে করতে রাজি হয়েছিল। এমনকি তার সাথে এঙ্গেজমেন্টও করে নিয়েছিল। পাখিরে, খুব ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, খুব। ঈশার হাতটা 2 হাতের মুঠোয় চেপে ধরে কপাল ঠেকালো শ্রাবণ। ভাঙা কণ্ঠনালীতে ভালোবাসার শব্দমালা বুনল। রক্তিম চোখে নোনা জল মুক্তের দানার ন্যায় খসে পড়ল ঈশার হাতে। ঠিক তখনই জ্ঞান ফিরল ঈশার। ঘোলাটে দৃষ্টি শুকিয়ে যাওয়া গলায় অস্ফুট স্বরে কাউকে ডাকছে সে। শ্রাবণ ভাই। শ্রাবণের হৃদস্পন্দন থমকে গেল। চকিতে মাথা তুলে তাকাতেই দেখল ঈশা আধখোলা চোখে তাকিয়ে আছে তার পানে। শ্রাবণের তপ্ত হৃদয় মুহূর্তে শান্ত শীতল হয়ে গেল। উঠে দাঁড়ালো সে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে এগিয়ে গিয়ে কপালে পাগলের মতো চুমু আঁকল। পরক্ষণে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বহু আকাঙ্ক্ষিত কথাটি পুনরায় আওড়ালো। পাখিরে, ভালোবাসি আমি তোকে, খুব ভালোবাসি। আজ সোমবার। হসপিটালে ঈশার আজ 3য় দিন। সকাল 8টা বাজতেই বাড়ি থেকে সকালে নাস্তা নিয়ে হাজির হলো আরব আর নামিরা। হসপিটালে ঈশার কাছে থাকছে শ্রাবণ আর মরিয়ম বিবি। গতকাল ছিলেন আফিয়া বেগম আর শ্রাবণ। ঈশার বন্ধ কেবিনে বিনা শব্দে প্রবেশ করলো শ্রাবণ। ঘুমাচ্ছে ঈশা। ডাক্তার বলেছিলেন সকালে নাস্তা 8টায় করালে ভালো হয়। সেই নিয়ম অনুযায়ী শ্রাবণের হাতে সকালে নাস্তা। সে ভেতরে ঝুঁকে টিফিন বাক্সগুলো টেবিলের উপরে রাখলো। ঈশাকে ডেকে উঠাতে হবে। হাতের স্যালাইনের দিকে একবার তাকালো সে। শেষের পথে। সুপ্রভাত ইস্যু পাখি। ঈশার পানে এক দৃষ্টিতে চেয়ে থেকে দূর হতেই মনে মনে আওড়ালো শ্রাবণ। স্মিত হেসে এগিয়ে গেল জানালার দিকে। হাত উঁচিয়ে দুটো পর্দা সরাতেই এক ফালি রোদ উপচে পড়ল মেঝেতে। কতক্ষণ গড়াগড়ি খেয়ে ছড়িয়ে যেতে লাগলো সারা ঘরময়। ঈশাকেও ছাড়ল না। অতি দ্রুত গতিতে আলিঙ্গন করলো ঈশার কপাল, নাক, ঠোঁট এবং সারা শরীর। চোখের উপর ফকফকা আলো পড়তে ঈশার ঘুমের রেশ পাতলা হতে লাগলো। শ্রাবণ এগিয়ে এলো ঈশার দিকে। মাথায় হাত রেখে ডাকতে লাগলো কোমল স্বরে। ঈশা, এই ঈশা। ঈশা আলগোছে চোখ খুলল। চোখের পলক ঝাপটে সামনে দেখতেই ভেসে উঠল শ্রাবণের স্নিগ্ধ মুখ বিপর। ঈশা প্রশান্তিতে মৃদু হাসল, দুর্বল হাসি। শ্রাবণ ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ব্রেকফাস্ট রেডি, জলদি উঠে পড়তে হবে। তুমি খেয়েছো? তোকে খাইয়ে খাবো। মা? মনি, আরব আর নামিরা পাশের কেবিনে খাচ্ছে। বলতে বলতে ঈশাকে উঠে বসতে সাহায্য করলো শ্রাবণ। ওয়াশরুম থেকে পানি আর ব্রাশ এনে রাখলো ঈশার সামনে। ঈশা এক হাতে মুখ ধুয়ে আস্তে আস্তে ব্রাশ করে নিল।
ততক্ষণে শ্রাবণ বক্স খুলে খাবারগুলো এক এক করে বের করে সাজিয়ে রাখলো। ঈশার মুখ ধোয়া হলে সেগুলো পুনরায় রেখে এলো ওয়াশরুমে। সেই সাথে নিজেও ফ্রেশ হলো। চোখে মুখে পানি দিয়ে এসে খাবারগুলো ঈশার সামনে রাখলো। খাবার দেখেই ঈশার মুখখানা চুপসে গেল। এখানে সব পাতলা আর ঝোল ঝোল খাবার। 2-3 পদের স্যুপ আছে, তবে সেটাও ঝাল নুনহীন। এই খাবার কি মানুষ খায়? ঈশাকে নাক মুখ কচকাতে দেখে শ্রাবণ বলে উঠল, কোনো লাভ নেই। ডক্টর বলেছেন টানা 1 মাস এইভাবে রুটিন মেনে খাবার খেতে হবে। কোনটা থেকে শুরু করবি বল? আমি খাবো না। না খেলে কবরে পাঠাবো। কোনটা আগে? ঝটপট চুজ কর। শ্রাবণের খান্তস্বরের খাটাস মার্কা হুমকিতে ঈশার মুখ কাচুমাচু হয়ে গেল। এইটুকু অপরাধের জন্য সে কবরে যেতে চায় না। তাই ভালোই ভালোই আঙুল তাক করলো প্রথম বক্সটার পানে। স্যুপ রয়েছে তাতে। শ্রাবণ নীরব চাহনিতে বক্সটা তুলে চামচে নিয়ে ঈশার মুখের সামনে ধরলো। ঈশার ভেতর থেকে বমি আসছে এসব খাবার দেখে। কোথায় ওর পছন্দের ঝাল ঝাল খাবার আর কোথায় এই নিরামিষ খাবার? এসব মুখে রোচে নাকি? হা কর। ঈশা হা করলো। শ্রাবণ গম্ভীর থেকে খাওয়াতে শুরু করলো ওকে। মরিয়ম বিবির খাবার সবে শেষ হলো। 2টো পরোটা খেয়ে হাত ধুয়ে উঠে গেলেন তিনি।